আমার মিষ্টি বন্ধুদের সাথে আমি আমার লাইফের সমস্ত কিছু সুখ দুঃখ খুশি আনন্দ সমস্ত কিছু শেয়ার করি। এই সমস্ত কিছু শেয়ার করার পেছনে কিন্তু একটাই উদ্দেশ্য থাকে, পজিটিভ চিন্তাভাবনাটা তোমাদের সামনে আমার তুলে ধরার। আর কিচ্ছু কোনো কিন্তু উদ্দেশ্য আমার নয়, যাতে তোমরাও যারা মানে আমার থেকে ছোট আছো বিশেষ করে, তারা অনেক কিছু আগে আগে দেখবে, অনেক কিছু শিখবে। আমরা এমন কিছু করব না বা এমন কিছু বলবো না যেটাতে অহংকার প্রকাশ পায় বা আমার কথাতে কেউ কষ্ট পায়, কারণ সে আমার কিন্তু খায় না পড়ে না, তাই অন্যকে কোনো আমার কথার বানে জর্জরিত করব না। তো এই ধরনের পজিটিভ বার্তাগুলো দেওয়ার জন্যই কিন্তু আমি তোমাদের বলি আমার এই সমস্ত কথাগুলো, কারণ আমার এই ছোট্ট লাইফে আমি যেগুলো মানে দেখেছি চারিপাশে, তাই বলি। তোমরা কিন্তু বেশিরভাগ জনই আমার সাথে একমত, এবং তোমরা এগুলো জেনে অনেকেই বলো যে তোমাদের সাথেও এরকম ঘটনা ঘটে। কিন্তু দেখো, একটাই কথা, যে আমার কথার সাথে যে তোমাদের মতের সবার মিলবে তা কিন্তু এক নয়। তবে যেটুকু ভালো লাগবে আমার কথার মাঝে, বা যে জিনিসগুলো তোমার ভালো লাগবে, তোমরা কিন্তু সেই জিনিসগুলো নেবে। বাদ বাকি যেগুলোর মনে হবে যে নেওয়ার নয়, তোমরা নেবে না। সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, এখানে ভালো মন্দ সমস্ত কিছুই কিন্তু থাকে। তো তোমরা তোমাদের মতন করে নেবে। তো এই কথাটা বলার আমার একটাই উদ্দেশ্য, কারণ আমাকে একজনা কমেন্টস করেছে যে এই ব্লগে এসেও আমি মানে লোকের পরনিন্দা পরচর্চা করছি। তার দৃষ্টিকোণ থেকে সে এটা ভেবেছে, তাই সে কমেন্টসটা করেছে। সে কিন্তু পজিটিভ দিকটা দেখেনি। তাই পজিটিভ দিকগুলো তোমরা কিন্তু দেখার চেষ্টা করো, অন্যকে কথার বানে জর্জরিত না করে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। অনেক সকাল সকাল কিন্তু আমি তোমাদের সামনে চলে এসেছি, মানে উপরের একটুখানি কাজ সেরে তারপরে কিন্তু আবার নিচে আসলাম, এই ঘরের কাজ দিয়ে শুরু করলাম। আজ বলি আমার ছোটোবেলা থেকে বড় হওয়ার আর একটা কথা। এখন তোমরা আমার কত বিছানার চাদর দেখতে পাও বন্ধুরা। তো আমার যখন ছোটোবেলা ছিল, ছোটোবেলা বলতে বেশ একটু বড়োবেলায়, মানে তখন আমি বিছানার চাদর কী এই ধরনের বিষয়গুলো জানি। তো বিছানার চাদর যখন মা ধুয়ে দিত, তো ওটা যখন শুকিয়ে আবার আসতো, তারপরেই কিন্তু সেই বিছানার চাদরটা আবার আমাদের ঘরে পাতা হতো। একটা কি দুটো এরকম ছিল, বা ধরো বিছানার চাদর একটা পাতা হলো, তারপরে যদি ধরো একটা দেখবে দুটো পাতলে একটা তার মধ্যে একটুখানি খারাপ হয়ে যায়। তো খারাপটা হয়ে গেলে লোকজন আসলে কিন্তু সেটা পাতা যেত না, তো একটা ভালো আবার একটু তুলেও রাখতে হতো। তো ওরকমও কিন্তু দেখেছি যে তারপরে মানে যখন লোকজন আসতো আমার মা কিন্তু ওটাকে পাততো। তার মানে একটা চাদরই কিন্তু ছিল, মানে বেশিরভাগ সময় একটা চাদরই কিন্তু ব্যবহার করা হতো। আমার বাবার বাড়িতে 4টে রুম ছিল, 4টে ঘরে 4টে বেডশিট, আর হয়তো 2টো কি 3টে মানে এক্সট্রা ছিল যে লোকজন আসলে পরে। আর আমরা তো নিচের ঘরে থাকতাম, সেই জন্য নিচে যে 2টো ঘর, একটা খুব ছোট ঘর আর একটা বড় ঘর, তোমরা দেখেছোই অনেকেই। তো এই 2 ঘরেরই কিন্তু এক্সট্রা একটা করে চাদর ছিল, আর ওপরের ঘরের কিন্তু এক্সট্রা করে চাদর ছিল না, কারণ আমরা ওপরে থাকতাম না। ওই পাতাই থাকতো একটা, ওটা কখনো নোংরা হলে ধুয়ে আবার ওটা শুকিয়ে গেলেই কিন্তু পাতা হতো। এইরকমই ছিল কিন্তু আমার ছোটোবেলাটা। তবে আজকে দেখো, অনেক বিছানার চাদর যখন দেখি না, সেই ছোটোবেলার কথা কিন্তু আমার মাঝেই মনে পড়ে। সব সময় মনে পড়ে না এখন আর, আগে খুব মনে পড়তো, কিন্তু এখন আমার মানে মাঝে হয়। আর তখন আমি ভাবি যে আমার ছোটোবেলাটা বেড়ে ওঠাটা কেমন ছিল, আর আমার মেয়ের ছোটোবেলাটা কেমন। আবার এরপরে আমার মেয়ের ঘরে যে বাচ্চা কোনো দিন তো হবে, সে শখ তো আমার আছে, বিয়ে দেবো, নাতিপুতি দেখবো। তো তাদের বড় হওয়াটাও কিন্তু একদম অন্যরকম থাকবে। তবে আমার ছোটোবেলা বা আমার হাজব্যান্ডের ছোটোবেলা তো আরও কঠিন ছিল, তাই আমি কিন্তু কখনোই ভাবিনি যে আমাদের ছোটোবেলার সাথে আমার মেয়ের ছোটোবেলাটা এক হোক। মানে ওকে ওই রকমভাবে বড় করি বা অত কষ্ট দিয়ে। অনেকেই বলেছে একটু অভাব বুঝতে দাও, এটা বলে অনেকেই, কিন্তু আমরা মায়েরা পারি না অভাবটা বুঝতে দিতে সন্তানকে। তাই আমিও কোনোদিনও পারিনি, আমাকে অনেক রিলেটিভরা বলেছে জানো তো। কিন্তু যাই হোক, আমার মেয়ে অনেক বুঝদার, আমার চাইতেও অনেক বেশি জানো তো। কম কথা বলে কিন্তু বোঝে ও অনেকটা বেশি। যাই হোক, কার মতো হয়েছে আমি জানি না। আমার হাজব্যান্ডও এত বুঝদার নয়, কিন্তু আমার হাজব্যান্ড এমনি বোঝে, কিন্তু কী বলো তো, যখন আবার পয়সা খরচ করার হবে না, তখন কিন্তু দেদার আবার পয়সা খরচও করে ফেলবে, এদিক ওদিক কোনো দিকে কিন্তু তাকাবেও না। আর এই ঘরটাকে দেখো,
অনেকদিন পর মনে হয় মুছলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। খুব একটা কিন্তু ঘর এখন মুছছি না, সেই পড়ে যাওয়ার পর থেকে ভয় হয়ে গেছে না একটা, তাই। আর এই গ্রিলটাকে দেখো সকাল সকালই না মুছতে হয়, তাহলে এখানটায় রোদ চলে আসে একটু বেলা করলে। মানে হেনা যখন আসে আমি যদি তার জন্য অপেক্ষা করি না, এখানে প্রচুর রোদ আসে। আর হেনারও জানো তো আমার মতনই কিন্তু ওর একটা মানে অ্যালার্জির ধাজ আছে, ও রোদে দাঁড়াতে পারে না একদম। ও যখন আমার বাড়িতে আসবে বা আমার বাড়ি থেকে যাবে না, একদম চোখ মুখ পুরো ওড়না দিয়ে ভালোভাবে ঢেকে যায়। ওরও হচ্ছে রোদে, আমার তো রোদে হয় না, ওর নাকি রোদে অ্যালার্জি, মানে স্কিন ওর পুড়ে পুড়ে যায় নাকি একদম, সেই জন্য ঢেকে রাখে। যাই হোক, এই দরজাটাতে খুব রোদ চলে আসে, তাই আমি সকাল সকালে এখানটায় করতে আসলাম, মানে পরিষ্কার। আর মুছে মুছে রাখি না, খুব ভালোও লাগে জানো তো বাড়িটা পরিষ্কার। এর আগের বার অত আমি বুঝতে পারতাম না কি ধুলো আটকে থাকলে কি বাজে লাগে না। যেরকম দেখবে আমার বাড়ির সামনে গেটটা, ওই গেটটার মধ্যে থেকে আমি পারি না গো, প্রচুর ধুলো আগেই আটকে গেছে। আর ওটা করাও সম্ভব না, অনেক বড় না, আর একদম রাস্তার সামনে হয় তো আমার আর ভাল লাগে না ওটা ওখানে বসে বা ক্যামেরা দাঁড় করি ওখানে যে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমি করিও না ওটা। আমি ভেবেছি এরপরে যখন রং করা হবে মাঝে মাঝে মানে হেনাকে বলবো ওটা একটুখানি মুছে দিতে। আমার ছোটোবেলাটাতে খাওয়ার কষ্ট কোনোদিনও পাইনি, তবে জামা কাপড় মানে যে কষ্ট সেটাও বলবো না, মানে লিমিটেড ছিল, আনলিমিটেড কোনো কিছু কিন্তু আমার ছিল না। তো এইভাবে বড় হয়েছিলাম, যেরকম বললাম বিছানার চাদর ছিল না কেন, ছিল ওই একটা কি দুটো, জামা কাপড়ও ছিল আমার কিন্তু অপরন্ত ছিল না। আমার বান্ধবীর যেরকম ওর মা বাবা দুজনেই সার্ভিস করতো, তার প্রচুর কিন্তু ছিল। তো সেই আন্দাজে হিসেব করলে আমাদের কিছুই না, তবে যাই হোক যা ছিল তাতেই কিন্তু অনেক সুখ ছিল। আর বন্ধুরা এখানে দেখো তো আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি, কাল রাতে তো ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, তো সেই কিছু পাতা রয়েছে এখানে। তো আমি বললাম যে আমি ঝাড় দিয়ে দিই, হেনা আসলে পিছন দিকটা ওকে দিয়ে ঝাড়ু দেওয়াবো। আর এক বোন আমাকে কমেন্টস করেছে যে আমার ছাদটা ঝাড় দেওয়া, মানে আমি শেয়ার করি যাতে। তো আমি ওকে বলেছি যে হ্যাঁ দেখাবো, আমি ঝাড়ু না দিলেও হেনা ঝাড় দিলেও কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করব সেটা একদিন। অনেক দিন আবার সেটা শেয়ার করি না তোমাদের সাথে, মাঝে মাঝে ও দেয় হেনা, আমি আর এখন কিন্তু একদমই ঝাড়ু দিই না, যেহেতু কোমর ঝুঁকিয়ে ঝাড় দিতে হয় না, সে কারণে কিন্তু আমি করি না। আর আমার ঝাড়ুটাও ভালো না, একটা ছাদে ঝাড় দেওয়ার ঝাড়ু আনতে হবে জানো তো, আমার মনেই থাকে না। হেনা আমাকে বলেছিল, আমার না লাস্টে মনে হয়েছিল এরকম বলি যে হেনা তুমি একটা কিনে নিয়ে আসো, আমি পয়সা দিয়ে দেবো। আর আমি ঝাড়ু এর আগে কিনে এনেছিলাম, ভালো বুঝতে পারিনি। তো যাই হোক দেখি 2-1 দিনের মধ্যে একটা ঝাড়ু কিনতেও হবে, ছাদেই ওটা আমি কিন্তু ভেবেছি যে রেখে দেবো। আর না হলে যে ঝাড়ুটা যে ঝাড় দিই এরকম ঝাড়ু দিয়েই ওকে ঝাড় দিতে বলি, তারপরে আবার সেই ঝাড়ুটাকে এরকম ডিটারজেন্ট দিয়ে আমি কিন্তু ধুয়ে নিই। আর মানে যখনই ও ছাদটা ঝাড় দেয় তখন আমি ওকে বলি ঝাড়ুটা কিন্তু ধুয়ে দেবে, কারণ ছাদে প্রচুর নোংরা থাকে, সেটা দিয়ে আবার ঘর ঝাড় দেবো সেই কারণেই। আর এরকম ঝাড়ু মাঝে মাঝে পরিষ্কার কিন্তু করতে হয়। আর যেহেতু বাইরে ঝাড় দিয়েছি না, সেই জন্য আমি তো ধোবই ধোবো, কারণ কুকুর মহাশয়রা কিন্তু এসে বসে থাকে আমার গলিতে। তবে অনেক কমে গেছে জানো তো আগের থেকে, এখন তোমাদেরকে দেখায় না এই সমস্ত জায়গাতে এখন আর আসতে কিন্তু কুকুর বসে না। একদম আমার গেটের সামনের দিকটা যে আছে ওইখানটার মধ্যে কিন্তু দুটো ঘুদা ঘুদা মানে বেশ বড় বড় কুকুর বসে থাকে, আমাকে দেখলে একটুও ভয় পায় না। তো আমার হাজব্যান্ড বলেছে থাক বসে থাক, কিচ্ছু হবে না, ওরা তো আর কিছু করছে না। আমি বললাম না, ওরা অবশ্য পটি পটি করে না, আবার কোনো মুখে করে পলিথিন এখন আর আনছে না, প্রথম প্রথম কিন্তু এনেছিল, এখন আর আনছে না বলে আমি আর কিছু বলি না। হেনা আসলেও হেনাও কিছু বলে না, হেনা বলে আমি ওর সাইড দিয়ে চলে আসি, ওরা চুপচাপ শুয়ে থাকে। তবে কুকুর বিড়ালরা যে এত আলসে হয় আমি কিন্তু প্রথম দেখলাম। আমার এখানে কুকুরগুলো কোনো কাজ করে না, ওরা মানে কোনো খেতেও যায় না, আমি দেখি সারা দিন শুয়ে থাকে। এরকম কি করে তোমাদের ওখানেও কুকুরগুলো? তোমরা বলো তো আমাকে কমেন্টস করে, মানে ওদেরকে কোনোই কাজ নেই, মানে খাওয়ারও ওদের কোনো ইচ্ছে নেই। আর এইখানটার মধ্যে আমি একটু কিছুক্ষণ রেখে দিই, হেনা যখন আসবে তখন মানে ততক্ষণে জলটা ঝরে যাবে, তারপরে আবার নিয়ে যাবো। আর যদি না হয় তো আজকে অবশ্যই হেনা ওপরেই ঘর ঝাড় দেবে, মুছবে। আর দেখো কয়েকটা জামাকাপড় আমি কেচেও নিলাম অফ ক্যামেরাতে, তো নিয়ে চলে আসলাম ছাদে। আর আমি বেশিরভাগ দিনই চেষ্টা করি হেনা আসার আগেই কিন্তু আমি 50% কি 60-70% কাজ করে রাখা, মানে সকালের আশিপাশি কাজগুলো করে রাখি। আর এখন যাব নিচে, তো জলখাবার বানাবো, তার আগেই অবশ্যই হেনা আসবে। আর হেনার সঙ্গে তখন ঘন্টাখানেক কিন্তু গল্প করব। ও খুব গল্প করতে ভালোবাসে, আমিও গল্প করতে ভালোবাসি, কিছুক্ষণ রেস্টও আমার হয়ে যাবে। আর তারপর কিন্তু আমি এসে মানে বাদবাকি যে আবার ব্লগ তোমাদের সাথে শুরু করি সেটা কিন্তু করি। মাঝখানে কিন্তু রেস্ট নিয়ে নিই, তোমরাও কিন্তু কাজের ফাঁকে রেস্ট নিয়ে নেবে। এক নাগারে সারাক্ষণ কাজ করলে তো আর হবে না, রেস্টেরও কিন্তু দরকার আছে, কিছু খাওয়ার হলে খেয়ে নেবে। জল আবার অনেক সময় আমি কী করি জানো তো, একটু হয়তো বাদাম ভাজা বা একটু মুড়িও কিন্তু ফাঁকে আমি খেয়ে নিই, কারণ ব্রেকফাস্ট খাওয়ার মাঝে খিদে পেয়ে যায়। আমি অনেক সকালে 5টা-5:30টার মধ্যে তো উঠে পড়ি সেই কারণে। আর হেনা কাজ করে চলে গেছে, আর এখন এসছি দেখো কী রান্না করছি, মানে সকালে
জলখাবার কিনলাম কাজু কিশমিশ আর একটুখানি পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি, একটু পরে দিলে ভালো হতো কাজু আর হচ্ছে কিশমিশ, যাই হোক ওই দিয়ে দিলাম আর কারি পাত্তাও দিয়ে দিলাম, দিয়ে এটা সুজি 1 বাটি সুজি দিয়ে দিলাম। রোজ তো রুটি খাচ্ছি, তো ভাবলাম একটু অন্যরকম খাই। আর দেখো একটুখানি আমি হলুদও দিয়ে দিলাম এর মধ্যে। আর আমি অবশ্য ঘি দিইনি, সাদা তেল দিয়ে করলাম, ঘি দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। ভুলে গেছিলাম। আর মানে আমার একটা ফোন এসছে, আমার মা ফোন করেছিল, সেই কথা বলতে বলতে দেরি করে ফেললাম। আর দেখো 1 বাটি পুরো জল দিয়ে দিলাম, যদি অতটা জল না দিয়ে একটু কম দিতাম তাহলে খুব ভালো হতো, মানে একটুখানি কিন্তু ঝুরঝুরে ভাবটা বেশি হতো। দেখো একটু চাকা বেশি হয়ে গেছে। যাই হোক একটু অন্যরকম খাওয়া হলো এই আর কি। আর এক বোনের কথা বলি, সে বারাসাত থেকে আমাকে কমেন্টস করেছে, রত্না রয়। তো ও লিখেছে যে দিদি আপনার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি, আমার খুব ভালো লাগে। আর মেয়ের অ্যাকাউন্ট থেকে সে কিন্তু আমাকে কমেন্টস করেছে, আর সে থাকে হচ্ছে বারাসাত। বারাসাত খুব সুন্দর জায়গা, কলকাতার নাম করা কিন্তু একটা জায়গা বারাসাত। আর প্রথমে রত্না তোমাকে অনেক ভালোবাসা, আর তুমি আমাকে আপনি করে বলো না, তুমি আমাকে কিন্তু তুমি করেই বলো, আমার তুমি শুনতেই ভালো লাগে। আর আমিও তোমাদের প্রত্যেককে তুমি করে বলতেও কিন্তু ভালোবাসি। আর তুমি সময় পেলে আমাকে কমেন্টস করো, আমার ভীষণ ভালো লাগলো তোমার এই মিষ্টি কমেন্টস পেয়ে, অনেক অনেক আদর। অনেক দিন আবার চিকেন খাই না, তো দেশি চিকেন একটু নিয়ে এসেছি, একদম নিজের জন্য কিন্তু। ওই আদা পেঁয়াজ রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি খেতে পারি না, একটু গরম মশলা দিয়ে একটা পাতলা কিন্তু ঝোল বানালাম, আর ভাত, আর কিচ্ছু রান্না না আজকে, কিন্তু এই মাংসের ঝোল, একটু পাতলা ঝোল আর ভাত, এই দিয়ে কিন্তু গরম গরম আমি খেয়ে নেব। আর দারুণ লাগে না দেশি একটা যে মাংসের ফ্লেভার, আমার তো ভীষণ পছন্দ, মানে অনেক দিন পর খাচ্ছি তো ভীষণ ভালো খাচ্ছি। আর এত গরম না, ধরতেই পাচ্ছি না। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়েছি, আমি মানে এডিটিং করছিলাম, তো হঠাৎ এরকম একটা বাইরে হাওয়া শুনতে পাচ্ছি, মানে আওয়াজ। তো আমি দেখছি ঝড় উঠে গেছে, দৌড়ে আমি ছাদে এসেছি, যে আমার তো জামাকাপড় রয়েছে, সমস্ত ক্লিপ কিন্তু খুলে যায় জানো তো জামাকাপড় থেকে। তো আমি এবার দৌড়ে আসলাম, তো ক্যামেরা কিন্তু বাইরে আর সেট করতে পারিনি, কারণ এর আগে একদিন ভিডিও করেছিলাম এরকম ক্যামেরা সেট করেছিলাম, হাওয়াতে কিন্তু আমার পুরো মানে একদম পড়ে গিয়ে সেই স্ট্যান্ডটা ভেঙে গেছিলো, মোবাইল আমার ফেটে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, খুব হুটোপাটা করছি আমি এগুলো নেওয়ার জন্য। আর এত হাওয়া দিচ্ছে দেখো, মনে হচ্ছে না একদম মানে আমি হাওয়ায় উড়ে যাই। দৌড়ে আবার নিচে আসলাম, আর নিচের আলো দেখেছো, আমি তাড়াহুড়োতে একটা লাইট জ্বালিয়েছি, তাই একটা লাইটে কীরকম অন্ধকার লাগছে, এডিট করতে এসে দেখছি যে আমি একটা লাইট জ্বালিয়েছি। যাই হোক বন্ধুরা, এই পর্যন্তই রাখছি। এখন আমি কি করবো বলো তো, সন্ধে দেবো, পুজো দেবো, কিছু এডিটিং করবো, রাতে মাংস ভাত আছে ওটাই খাবো। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।